সাল 1919 বিকানেরের গলিতে এক 12 বছর বয়সী বালক তার পিসির কাছ থেকে ভুজিয়া তৈরির কৌশল শিখছিল। এমন একটি দক্ষতা যা কাজে লাগিয়ে সে শীঘ্রই মাত্র 2 পয়সা মূল্যের এই জলখাবারটি বিক্রি করতে শুরু করে। সে তখনও বিন্দুমাত্র আঁচ করতে পারেনি যে এই সাধারণ ভুজিয়াই একদিন একটি বহু কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করবে, এবং তার নাম হলদিরাম। একদিন বিশ্বজুড়ে বিক্রি হওয়া লক্ষ লক্ষ ভুজিয়ার প্যাকেটের গায়ে শোভা পাবে। বন্ধুরা, এটি হলো ভারতের বৃহত্তম স্ন্যাক্স ব্র্যান্ড হলদিরামসের গল্প। 1908 সালে বিকানের এক সাধারণ পরিবারে হলদিরামের জন্ম হয়। তার দাদু স্থানীয় বাজারে একটি ছোট্ট দোকানে ভুজিয়া বিক্রি করতেন, এবং খুব অল্প বয়স থেকেই হলদিরামসের মনে এই জলখাবারটির প্রতি গভীর অনুরাগ জন্মেছিল। ফলস্বরূপ মাত্র 12 বছর বয়সের মধ্যেই সে ভুজিয়া তৈরির জটিল প্রক্রিয়াটি আয়ত্ত করে ফেলে। সে নিয়মিত তার দাদুর দোকানে বসতে শুরু করে। তবে দাদুর মতো সে কেবল ভুজিয়া বিক্রি করে সামান্য কিছু অর্থ উপার্জনেই সন্তুষ্ট ছিলেন না। তার মনে ছিল ব্যবসাটিকে আরও প্রসারিত করার অদম্য আকাঙ্ক্ষা। হলদিরাম সেই সময় যে ভুজিয়া বিক্রি করত তা মূলত ছোলার বেসন দিয়ে তৈরি হতো, কিন্তু সে লক্ষ্য করলো যে রাজস্থানের মানুষের মধ্যে মট ডাল, মানে এক ধরনের ডাল বা মটর, এগুলো খাওয়ার প্রতি এক বিশেষ দুর্বলতা রয়েছে। যেহেতু স্থানীয়রা তাদের বিভিন্ন রান্নায় মট ডাল ব্যবহার করত, তাই হলদিরাম উদ্ভাবনী চিন্তাভাবনা করে ছোলার বেসনের সাথে মট ডাল মিশিয়ে নিজস্ব এক অনন্য স্বাদের ভুজিয়া তৈরির সিদ্ধান্ত নিল। এই নতুন ধরনের ভুজিয়া জনসাধারণের কাছে অত্যন্ত সুস্বাদু হিসেবে গণ্য হলো এবং মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করল। তবে হলদিরাম সেখানেই থেমে থাকেননি। সে বুঝতে পারল যে তার বর্তমান ভুজিয়াগুলো কিছুটা মোটা এবং নরম প্রকৃতির। তাই সে যুক্তি দেখালো যে যদি এগুলোকে আরও সরু এবং মচমচে করে তোলা যায়, তবে গ্রাহকদের খাওয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে আরও বড়, অনেক বেশি তৃপ্তিদায়ক হবে। এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে তার প্রথম পদক্ষেপ ছিল ভুজিয়া তৈরির মিশ্রণ বা কাইয়ের ঘনত্ব আরও সরল করা, পাতলা করে তোলা। এছাড়াও তার একটি বিশেষ চালুনির প্রয়োজন ছিল, বিশেষত এমন একটি চালুনি যার ছিদ্রগুলো সাধারণ চালুনির ছিদ্রের চেয়ে ছোট, যাতে এর ভেতর দিয়ে বেরিয়ে আসা ভুজিয়ার সরু ফালিগুলো যথেষ্ট মিহি হয়। নিখুঁত মিশ্রণটি তৈরি করার লক্ষ্যে তিনি বাজারের বিভিন্ন শেপ প্রস্তুতকারকদের সাথে কাজ করেন এবং ব্যাটারের অসংখ্য ভিন্ন ভিন্ন রূপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। অবশেষে তিনি অত্যন্ত মিহি এবং মচমচে ভুজিয়া তৈরিতে সক্ষম হন। এই উদ্ভাবন তার আয়কে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। তবে হলদিরামের উদ্ভাবনী প্রতিভা কেবল ভুজিয়ার রেসিপিতেই সীমাবদ্ধ ছিল না। দেখা গেল যে হলদিরাম গোপনে একজন অসাধারণ ব্র্যান্ডিং প্রতিভাও ছিল। বাজারে তখন আরও অনেক দোকানেই ভুজিয়া বিক্রি হতো, কিন্তু হলদিরাম চেয়েছিলেন তার পণ্যটি যেন ক্রেতাদের মনে সাধারণ ভুজিয়ার চেয়ে অনেক বেশি গুরুত্ব এবং বিশেষত্ব নিয়ে জায়গা করে নেয়। হলদিরাম জানতেন যে মহারাজা ভুঙ্গার সিং ছিলেন বিকানেরের সবচেয়ে জনপ্রিয় শাসক এবং সাধারণ মানুষের মাঝে তার প্রতি ছিল অগাধ শ্রদ্ধা। তাই মহারাজা ভুঙ্গার সিংয়ের নামানুসারে হলদিরাম তার ভুজিয়ার নাম রাখেন ভুঙ্গার শেফ। মহারাজার নামের সাথে যুক্ত করার ফলে তার ভুজিয়া মুহূর্তের মধ্যেই বাজারের অন্যান্য সাধারণ ভুজিয়ার থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়, একটি প্রিমিয়াম পণ্যের মর্যাদা লাভ করে। এই নতুন ব্র্যান্ডিংয়ের সুফল কাজে লাগিয়ে তিনি পণ্যের দাম বাড়িয়ে দেন, আর ক্রেতারাও বেশ সানন্দেই সেই বর্ধিত মূল্য মেনে নেন। পরবর্তী কয়েক বছর ধরে নিজের 2 ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে হলদিরাম তার ব্যবসাটিকে একটি মজবুত ভিত্তির উপর সফলভাবে দাঁড় করান। 36 বছর বয়সে তিনি স্ত্রী ও 3 পুত্র সন্তান নিয়ে একটি পূর্ণাঙ্গ পারিবারিক জীবনযাপন করছিলেন। সব কিছুই অত্যন্ত চমৎকারভাবে এগিয়ে চলছিল, কিন্তু 1944 সালে তার জীবনে নেমে আসে এক ভয়াবহ সংকট। পরিবারের নারীদের পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে শেষমেশ হলদিরাম নিজের ঘর ছাড়তে এবং যৌথ পরিবার থেকে আলাদা হয়ে যেতে বাধ্য হন। তবে সমস্যাটি ছিল নিজের ঘরবাড়ি হারানোর পাশাপাশি হলদিরাম তার ব্যবসা থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন। সেই ব্যবসা যা তিনি নিজের রক্ত ঘাম দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলেন, সেই ব্যবসা থেকে তিনি একটি পয়সাও পাননি। এক রাতের মধ্যেই তিনি এবং তার পরিবার একেবারে নিঃস্ব হয়ে রাস্তায় এসে দাঁড়ায়। তবুও আবেগের কাছে তিনি নতি স্বীকার করেননি। হলদিরাম দ্রুত নিজেকে সামলে নিল এবং কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। একদিন বাজারে কাজের খোঁজ করতে গিয়ে হঠাৎ কেউ তার নাম ধরে পেছন থেকে ডাকলো। হলদিরাম ঘুরে তাকালেন।
তখন দেখলো তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে তার এক বাল্য বন্ধু। বহু বছর পর এই বন্ধুটি বিকানের ফিরে এসেছে। হলদিরাম তার কাছে মনের কথা খুলে বলল এবং নিজের বর্তমান পরিস্থিতি তাকে জানালো। বহু বছর আগে হলদিরাম ঠিক এই বন্ধুটিকেই 200 টাকা দিয়েছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবং সৌভাগ্যবশত তিনি সেই উদারতার কথা ভুলে যাননি। ঠিক সেই দিনই তিনি হলদিরামকে সেই টাকা ফেরত দিলেন, যে অর্থটি পরবর্তীকালে তার কাছে এক জীবন রেখা হয়ে উঠবে। প্রথমে তিনি তার পরিবারের জন্য একটি ছোট বাড়ি ভাড়া করলেন এবং তারপর ব্যবসার নতুন নতুন ধারণা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন। তার স্ত্রী চম্পা দেবী অত্যন্ত সুস্বাদু মুগ ডালের তরকারি রান্না করতে পারতেন, যা কিনা বিকানেরের মানুষের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় নিত্যদিনের খাবার ছিল। তিনি মুগ ডালকে কেন্দ্র করে একটি ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিলেন। হাতে থাকা অবশিষ্ট অর্থ দিয়ে তিনি ডাল, মশলা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ কিনলেন এবং একটি অস্থায়ী রান্নাঘর তৈরি করে নিলেন। দম্পতি খুব ভোরে ঘুম থেকে উঠে মুগ ডাল রান্না করার প্রস্তুতি নিতেন। এরপর হলদিরাম সারাদিন ধরে বাজারের অলি গলিতে ঘুরে ঘুরে স্থানীয় শ্রমিক এবং অফিস যাত্রীদের কাছে সেই খাবার বিক্রি করতেন, মানে হকারি করতেন। দেখতে দেখতে ডালের পাশাপাশি তিনি তার আসল ভালোবাসার খাবারটিও বিক্রি করা শুরু করলেন, আর তা হলো ভুজিয়া। তার কঠোর পরিশ্রম, খাবারের অতুলনীয় স্বাদ এবং পণ্যের উন্নত মানের সুবাদে তিনি একদল বিশ্বস্ত ক্রেতা তৈরি করে ফেললেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি এত টাকা জমিয়ে ফেললেন যে একটি ছোট দোকান ভাড়া নেওয়ার সামর্থ্য তার হয়ে গেল। দোকানটি খোলার অল্প কিছুদিনের মধ্যেই সারা বাজারে এই খবর ছড়িয়ে পড়ল যে হলদিরাম তার চরম দুর্দিন কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছেন। মানুষজন তার দোকানের সামনে ভিড় জমাতে শুরু করলো এবং দেখতে দেখতেই হলদিরাম আবারও স্থানীয় ভুজিয়ার সম্রাট হিসেবে নিজের হারানো খেতাব পুনরুদ্ধার করে নিলেন। পরবর্তী কয়েক বছর ধরে হলদিরাম তার সমস্ত শক্তি ও মনোযোগ এই দোকানকে বড় করে তোলার কাজে নিয়োজিত রাখলেন। তবে 1950-এর দশকে এমন একটি ঘটনা ঘটল যা তার জীবনের এক বিশাল মোড় হিসেবে প্রমাণিত হলো। হলদিরাম তার এক বন্ধুর মেয়ের বিয়েতে যোগ দিতে কলকাতায় গেলেন। সেখানে তিনি আমন্ত্রিত সকল অতিথিদের জন্য ভুজিয়া তৈরি করলেন। অতিথিরা সেই ভুজিয়া খেয়ে যে প্রতিক্রিয়া জানালেন তা দেখে তিনি সত্যিই অভিভূত হয়ে গেলেন। অতিথিরা ভুজিয়াটি এতটাই পছন্দ করলেন যে তাকে ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তারা তার কাছে পাইকারি দরে ভুজিয়া কেনার ফরমান দিতে শুরু করলেন। হলদিরাম বুঝতে পারলেন যে কলকাতায় তার ব্যবসার প্রসার ঘটানোর মধ্যে এক বিশাল সুযোগ রয়েছে, বিশেষ করে এই কারণে যে সেই এলাকায় ভুজিয়া বিক্রেতা হিসেবে তার কোনো প্রতিযোগী ছিল না। 1950 সালে হলদিরাম তার ছোট ছেলে রামেশ্বর লাল এবং জ্যেষ্ঠ নাতি শিব কিষানকে ব্যবসা প্রতিষ্ঠার উদ্দেশ্যে কলকাতায় পাঠান। এখানে তারা মাত্র 8 বর্গ ফুটের একটি দোকান সহ ছোট্ট একটি বাড়িতে তাদের কার্যক্রম শুরু করেছিলেন। শুরুর গতি ছিল ধীর, তবে কালক্রমে লোকমুখে প্রচারের সুবাদে কলকাতায় তাদের ব্যবসা প্রসার লাভ করতে শুরু করে এবং অচিরেই তারা প্রতিদিন 150 থেকে 200 কিলোগ্রাম ভুজিয়া বিক্রি করতে থাকেন এবং ব্যবসার পরিধি প্রতি বছর দ্বিগুণ হতে থাকে। কলকাতা যেহেতু একটি প্রধান মহানগর, তাই এক পর্যায়ে সেখানকার শাখার ব্যবসার পরিমাণ মূল বিকানের শাখাকেও ছাড়িয়ে যায়। 1968 সালের মধ্যে হলদিরামের 3 পুত্র নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হয়ে ওঠেন। তার জ্যেষ্ঠ পুত্র মূলচাঁদ বিকানের ব্যবসার দেখাশোনা করতেন। সতী দাস আলাদা হয়ে গিয়ে নিজের স্বাধীন দোকান খুলেছিলেন এবং রামেশ্বর লাল কলকাতার ব্যবসা পরিচালনা করছিলেন। এই প্রেক্ষাপটে হলদিরাম ব্যবসা থেকে আধা অবসরে চলে যান এবং কেবল মাঝে মাঝে ব্যবসার কার্যক্রম তদারকি করতে দোকানে আসতেন। ব্যবসাটি তখন এমনিতেই বেশ রমরমা ছিল, কিন্তু এরপর যা ঘটল তা হলদিরামের ব্যবসায়িক যাত্রার এক স্বর্ণ যুগ হিসেবে প্রমাণিত হলো। হলদিরামের জ্যেষ্ঠ নাতি শিব কিষান, যিনি সেই সময় পর্যন্ত কলকাতায় তার কাকার সাথে ব্যবসায় সহায়তা করছিলেন, 1968 সালে নাগপুরে হলদিরামের একটি শাখা খোলার সিদ্ধান্ত নেন। নাগপুরে গিয়ে শিব কিষান লক্ষ্য করলেন যে স্থানীয় অধিবাসীদের মধ্যে বালুশাহী, গুজিয়া, পেরা, মহীশূর পাক এবং লাড্ডুর মতো মিষ্টির প্রতি প্রবল অনুরাগ রয়েছে। সংক্ষেপে বলতে গেলে স্থানীয়রা মিষ্টি পছন্দ করলেও ভারতের অন্যান্য অঞ্চলে প্রচলিত মিষ্টির যে বিশাল বৈচিত্র্য
তার সাথে তাদের তখনও তেমন পরিচয় ঘটেনি। এই সুযোগটি কাজে লাগিয়ে শিবকিষাণ নাগপুরে আউটলেটে ভুজিয়ার পাশাপাশি তার নিজের অত্যন্ত প্রিয় মিষ্টি কাজু কতলি বিক্রি করা শুরু করলেন। শুরুতে ক্রেতারা এটি কিনতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, ফলে শিবকিষাণ তার ক্রেতাদের বিনামূল্যে কাজু কতলির ফ্রি স্যাম্পল দেওয়া শুরু করলেন। একবার এর স্বাদ নেওয়ার পর মানুষ মুহূর্তের মধ্যেই কাজু কতলির প্রেমে পড়ে গেল এবং এর চাহিদা আকাশচুম্বী হয়ে উঠল। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে শিবকিষাণ এরপর মালাই লাড্ডু, রসগোল্লা এবং রসমালাইয়ের মতো অন্যান্য মিষ্টিও বিক্রি করা শুরু করলেন। আর তা সচেতনভাবেই হোক বা অবচেতনভাবেই, এভাবেই শুরু হলো ভারতীয় মিষ্টি শিল্পের একচ্ছত্র অধিপতি হিসেবে হলদিরামের উত্থানের এক নতুন অধ্যায়। 1971 সালের মধ্যে নাগপুরে হলদিরামের 2টি আউটলেট চালু হয়ে গিয়েছিল, কিন্তু শিবকিষাণের সেখানে থেমে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। একদিন শিবকিষাণ কীর্তি নামের একটি রেস্তোরাঁ পরিদর্শনে যান। সেই অভিজ্ঞতাটি তার কাছে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সেই রেস্তোরাঁটিতে কেবল ধোসা আর লস্যি পরিবেশন করা হতো, অথচ সেটি সবসময় ক্রেতাদের ভিড়ে সরগরম থাকত। ঠিক এখানেই শিবকিষাণের মাথায় সেই ভাবনাটি আসে, হলদিরামকে নিছক একটি দোকান থেকে একটি পূর্ণাঙ্গ রেস্তোরাঁয় রূপান্তরিত করার পরিকল্পনা। বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি বুঝতে পারলেন যে মহারাষ্ট্রের মানুষের মধ্যে ধোসা ও ইডলির মতো দক্ষিণ ভারতীয় খাবারের প্রতি প্রবল অনুরাগ রয়েছে। যদিও তিনি শেষ পর্যন্ত তার প্রতিষ্ঠানে সামোসা এবং কচুরির মতো জনপ্রিয় বিকানেরি জলখাবারগুলোই পরিবেশন করতে চেয়েছিলেন, তবুও শুরুতে তার প্রয়োজন ছিল ক্রেতাদের রেস্তোরাঁয় আকৃষ্ট করার একটি উপায় খুঁজে বের করা। সেই সূত্রেই তিনি ঠিক সেই খাবারগুলো দিয়েই তার কার্যক্রম শুরু করলেন, যেগুলোর চাহিদা তখন তুঙ্গে ছিল, অর্থাৎ ধোসা এবং ইডলি। শিবকিষাণ 130টি আসন বিশিষ্ট একটি রেস্তোরাঁ চালু করলেন এবং অল্প সময়ের মধ্যেই রেস্তোরাঁর প্রতিটি আসন ক্রেতাদের দ্বারা পূর্ণ হয়ে গেল। এই সাফল্যে উৎসাহিত হয়ে তিনি তার রেস্তোরাঁর আসন সংখ্যা দ্বিগুণ করলেন এবং পরবর্তীতে মেনুতে সমোসা এবং কচুরি যুক্ত করলেন। যখনই কোনো ক্রেতা ধোসা এবং ইডলির স্বাদ নিতে আসতেন, শিবকিষাণ তাদের সমোসা ও কচুরি চেখে দেখার পরামর্শ দিতেন। আর ঠিক যেমনটা আগে কাজু কাতলির ক্ষেত্রে ঘটেছিল, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল এবারও। একবার সমোসা এবং কচুরির স্বাদ নেওয়ার পর অধিকাংশ ক্রেতাই হলদিরামের নিয়মিত খদ্দেরে পরিণত হলেন। পরবর্তী কয়েক বছরের মধ্যে নাগপুর জুড়ে হলদিরামের একাধিক আউটলেট গড়ে উঠল, যার ফলে নাগপুরে হলদিরামের ব্যবসাটি নিছক একটি ভুজিয়া বিক্রির প্রতিষ্ঠান থেকে বিকশিত হয়ে ভারতীয় জলখাবার, মিষ্টি এবং রেস্তোরাঁ সেবা সহ একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ নিল। 1975 সালে রামেশ্বর লাল, যিনি হলদিরামের কলকাতা শাখাটি পরিচালনা করতেন, পারিবারিক ব্যবসার কাঠামো থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে নিজের ব্যবসা গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। পরবর্তীতে তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী স্থির হলো যে রামেশ্বর লাল পশ্চিমবঙ্গের বাইরে কোনো ব্যবসা পরিচালনা করবেন না এবং অন্যদিকে মূলচাঁদ ও তার ছেলেরা পশ্চিমবঙ্গের বাজারে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। ততদিনে হলদিরামের নাগপুর শাখাটি অসাধারণ সাফল্য অর্জন করেছিল। তবে শিবকিষাণের মনে তখনও আরও অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী সব পরিকল্পনা দানা বাঁধছিল। তিনি এমন একটি শহরে নিজেদের ব্যবসার প্রসার ঘটাতে চেয়েছিলেন যা হলদিরামসকে একটি জাতীয় স্তরে ব্র্যান্ডের মর্যাদায় উন্নীত করবে, আর সেই শহরটি ছিল ভারতের রাজধানী দিল্লি। 1982 সালে মনোহর লাল তার ছোট ভাই মধুসূদনকে সঙ্গে নিয়ে দিল্লিতে পৌঁছন এবং লক্ষ্য করেন যে দিল্লির বিখ্যাত চাঁদনি চক এলাকাটি হরেক রকম জলখাবার বিক্রেতায় গিজগিজ করছে। তীব্র প্রতিযোগিতার পাশাপাশি সেখানে ছিল ঠিক ততটাই বিশাল চাহিদাও। 1983 সালে ব্যবসার সূচনা করলেন সেখানে। পরবর্তী 1 বছর ধরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তিনি বাজারে নিজের জন্য একটি সুখ্যাতি অর্জন করতে সক্ষম হলেন এবং ব্যবসার লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে শুরু করলেন। ঠিক তখনই তিনি হঠাৎ এমন এক পরিস্থিতির মুখোমুখি হলেন যা ছিল অত্যন্ত ভয়াবহ। 1984 সালের সেই নৃশংস শিখ বিরোধী দাঙ্গার আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল দিল্লি, আর সেই চরম বিশৃঙ্খলার মাঝেই মনোহর লালের কর্মশালা এবং বসত বাড়ি উভয়ই পুড়ে ছাই হয়ে গেল। পরবর্তী 2 মাস দিল্লিতে হলদিরামসের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে রইল, কিন্তু মনোহর লাল হার মানতে রাজি ছিলেন না। তিনি নাগপুর ও বিকানের থেকে আর্থিক সাহায্য সংগ্রহ করলেন। দিল্লিতে 300 বর্গফুটের একটি নতুন কর্মশালা নিলেন এবং পুনরায় ব্যবসা শুরু করলেন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে তিনি যে সুনাম অর্জন করেছিলেন তাই তার সহায় হলো
এবং ব্যবসা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করলো। পরবর্তী কয়েক বছরে তিনি কেবল তার বিদ্যমান কর্মশালাটি সম্প্রসারিত করলেন না, বরং 12,000 বর্গফুটের একটি বিশাল নতুন কারখানা স্থাপন করলেন এবং বেশ কয়েকটি নতুন বিক্রয় কেন্দ্রও চালু করলেন। ব্যবসা তখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছিল। তবু এত সব সাফল্য সত্ত্বেও হলদিরাম তখনও পর্যন্ত কেবল একটি মাঝারি আকারের স্থানীয় ব্যবসা হিসেবেই রয়ে গিয়েছিল। তবে শিবকিষাণ এবং মনোহরলালের স্বপ্ন ছিল হলদিরামকে একটি বিশ্বমানের ভোগ্য পণ্য ব্র্যান্ডে রূপান্তরিত করা, এমন একটি ব্র্যান্ড যার পণ্য সামগ্রী ভারতের প্রতিটি প্রান্তের ঘরে ঘরে সমাদৃত হবে। অর্থনৈতিক উদারীকরণের পর পেপসিকো এবং নেসলের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো ভারতে কনভিনিয়েন্স ফুড, মূলত প্যাকেটজাত এবং সরাসরি খাওয়ার উপযোগী খাবার বিক্রি করা শুরু করলেন। তবে হলদিরাম এই বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শূন্যস্থান বা সুযোগটি ঠিকই চিহ্নিত করে রাখলেন, যেখানে বিদেশি ব্র্যান্ডগুলো ভারতীয় ভোক্তাদের কাছে পশ্চিমা ধাঁচের প্যাকেটজাত খাবার বাজারজাত করার পেছনে কোটি কোটি টাকা বিনিয়োগ করছিলেন। সেখানে সেই সময় অন্য কোনো ব্র্যান্ডই প্রথাগত ভারতীয় স্ন্যাক্সগুলো দীর্ঘস্থায়িত্বের উপযোগী প্যাকেজিংয়ে বিক্রি করছিল না। এই সুযোগটি কাজে লাগিয়ে হলদিরামজি প্রথম তাদের পণ্য যেমন বিকানের ভুজিয়া এবং আলু নাইট্রোজেন পূর্ণ প্যাকেজিংয়ে বাজারজাত করা শুরু করলো। এই অভিনব কৌশলের ফলে তাদের পণ্যের সেফ লাইফ মাত্র কয়েকদিন থেকে বেড়ে কয়েক মাস পর্যন্ত বিস্তৃত হলো। এই নতুন প্যাকেজিং প্রযুক্তির সুবাদে হলদিরামের ব্যবসার পরিধি আর কেবল নাগপুর বা দিল্লির মধ্যেই সীমাবদ্ধ রইল না। এখন ভারতের প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট শহরগুলোর মানুষও অনায়াসেই হলদিরামের ভুজিয়া কিনে খাওয়ার সুযোগ পেল। বাজারে আসার পরপরই এই পণ্যগুলো গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেল। এরই ধারাবাহিকতায় হলদিরামস তাদের প্যাকেটজাত খাবারের সম্ভারকে আরও বৈচিত্র্যময় করে তোলে এবং এতে রসগোল্লা, সোনপাপড়ি, আচার, কচুরি, এমনকি ভেলপুরির মতো খাবারগুলোও অন্তর্ভুক্ত করে। খুব অল্প সময়ের মধ্যেই হলদিরাম 400-রও বেশি ভিন্ন ভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার বিক্রি শুরু করে। বিভিন্ন আর্থিক সামর্থ্যের ক্রেতাদের লক্ষ্য করে তারা তাদের পণ্যগুলো নানা আকারের প্যাকেটের বাজারে আনে। উদাহরণস্বরূপ, তাদের অনেক পণ্যের ছোট প্যাকেট মাত্র 5 টাকায় পাওয়া যায়, আবার বড় প্যাকেটগুলোর দাম 200 টাকারও বেশি হতে পারে। তাছাড়া তারা এই বিষয়টিও অনুধাবন করেছিলেন যে স্ন্যাক্স জাতীয় খাবারগুলো মানুষ প্রায়শই তাৎক্ষণিক বা হুট করে কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই হলদিরামস তাদের স্ন্যাক্সগুলোর প্যাকেজিং আকর্ষণীয় করে তুলতে কালার সাইকোলজির কৌশল কাজে লাগিয়েছিলেন। সবশেষে ভারতের প্রতিটি প্রান্তরে তাদের পণ্যের উপস্থিতি নিশ্চিত করতে হলদিরাম 100-রও বেশি পরিবেশক এবং লক্ষ লক্ষ খুচরো বিক্রেতাকে তাদের ব্যবসায়িক নেটওয়ার্কে যুক্ত করে। ঠিক এই কৌশলগুলোর সুবাদেই আজ ভারতের প্রায় প্রতিটি ঘরেই মানুষ হলদিরামসের স্ন্যাক্স উপভোগ করে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য সহ বিশ্বের 80-টির বেশি দেশে হলদিরামস অন্যতম জনপ্রিয় একটি ভারতীয় স্ন্যাক্স ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছে। হলদিরামসের এই যাত্রার সূচনা হয়েছিল প্রায় 1 শতাব্দী আগে, মাত্র 2 পয়সার ভুজিয়া বিক্রির মাধ্যমে। আর আজ সেই হলদিরামসই গড়ে তুলছে 9,000 কোটি টাকারও বেশি মূল্যের এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। হলদিরামসের এই কাহিনী প্রমাণ করে যে গ্রাহকদের ধারাবাহিকভাবে সন্তুষ্ট রেখে পণ্যে প্রতিনিয়ত নতুনত্বের ছোঁয়া এনে এবং সময়ের পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে যে কোনো ব্যক্তি একটি বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। সেই ব্যবসার সূচনা যতই সাধারণ বা ক্ষুদ্র পরিসরে হয়ে থাকুক না কেন। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমি আপনাদের পরবর্তী এই ভিডিওটি দেখার পরামর্শ দেব। বালাজি ওয়েফার্স, একটা গরিব ছেলে কিভাবে 6,000 কোটি টাকার মালিক হলেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।